জয় হিন্দ। দেখো, আমাদের ড্রাইভারের পরীক্ষার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, তাই তো? তো এই সময় আশা করি সবার সিলেবাস কমপ্লিট হয়েই গেছে। তো এই সময় সবথেকে বেশি যেটা প্রয়োজন প্র্যাকটিস করা। আর প্র্যাকটিস তুমি কোথা থেকে করবে? কোনো বই যদি পাও সেখান থেকে করবে, আর না হলে সবথেকে ভালো উপায় হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যাও। যত লাস্ট 5 বছরে যা তোমার পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা প্র্যাকটিস করে যাও, প্রিভিয়াস ইয়ার পরীক্ষা প্র্যাকটিস করে যাও। তোমার দেখবা অটোমেটিক তোমার 20তে পরীক্ষা হয়, তো 20-র মধ্যে তোমার ধরো প্রায় 15-16 নাম্বার চলে আসবে, ঠিক আছে? তো সেই জন্যই এই আমাদের সেশনটা শুরু করা। এখানে আমরা প্রতিদিন প্রিভিয়াস ইয়ার সায়েন্সের কোশ্চেন নিয়ে আসবো, সেটা একদম কী বলে একদম সুন্দরভাবে বিশ্লেষণ করব, পুরো A to Z, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে এক ব্যক্তি একটি সংবেদনশীল স্কেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সংবেদনশীল স্কেলে দাঁড়িয়ে আছে, যদি সে গভীর শ্বাস নেয় তাহলে স্কেলের রিডিংয়ে কী হবে? সংবেদনশীল স্কেল কি? সংবেদনশীল স্কেল, সংবেদনশীল সংবেদনশীল স্কেল। দেখো, সংবেদনশীল স্কেল কিছু না, এটা একটা বিজ্ঞানীরা এই যন্ত্রটা ব্যবহার করে। আমাদের যেরকম তারাজু পাল্লা হয় না, সেম এই জিনিসটাই হয়। কিন্তু আমরা নর্মাল তারাজু পাল্লাতে কী হয়, কোনো প্রভাব বুঝতে পারি না। ধরো যদি হাওয়া যদি আসে, সেটার কোনো ভ্যালুই নেই, নিতে পারি না আমরা। কিন্তু এই সংবেদনশীল স্কেল যেটা আছে, এখানে যদি হাওয়ার ন্যূনতম পরিমাণ ধরো 0.00001%ও যদি এখানে হাওয়া এর মধ্যে প্রবেশ করে, তাহলে তোমার সংবেদনশীলের স্কেলে যে রিডিং আছে সেই রিডিং চেঞ্জ হয়ে যাবে। যদি বেশি ধরো বেশি পরিমাণে হাওয়া চলে এলো, তার মানে কি হয়, স্কেলের রিডিং বেড়ে যাবে। যদি কিছু না এলো, কম এলো, তাহলে কি স্কেলের রিডিং কমে যাবে। এবার প্রশ্নে কি বলছে, যে সংবেদনশীল স্কেলে দাঁড়িয়ে আছে যদি সে গভীর শ্বাস নেয়। এবার কেউ যদি গভীর শ্বাস নেয়, তার মানে সে কি বেশি পরিমাণ হাওয়া নিজের মধ্যে নেবে, তাহলে কি হবে, স্কেলের রিডিং কী হবে, বৃদ্ধি পাবে, তাই না? তাহলে অ্যান্সার কী হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো? দেখো, সংবেদনশীল স্কেল কিছু না, সংবেদনশীল স্কেল নর্মাল তারাজু পাল্লা তুমি ধরে নাও, কিন্তু এটা বিজ্ঞানীদের তারাজু পাল্লা। ঠিক আছে, নর্মাল আমরা যেটা আবার হাটে বাজারে দেখতে পাই সেই তারাজু পাল্লা নয়। এখানে মানে যদি সামান্য পরিমাণও যদি কী বলো, যদি 0.001 এই পরিমাণে যদি হাওয়া আসে কিনা, তাও তোমার স্কেলের রিডিং দেখিয়ে দিবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো মিলাতে বলেছে, কিছুই নাই, দেখো তালিকা 1 তালিকাও মেলাতে হবে। দেখো ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে আমাদের শক্তির একক। দেখো তো উত্তরে কোথায় অপশান এ 4 আছে, অপশান এ এখানে 4, এ একটা সিতেই আছে, তার মানে সিতেই হয়ে যাবে, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর যদি এমনিও হয়, দেখো ওয়াট হচ্ছে শক্তির একক, ক্যালোরি হচ্ছে তাপের একক, নট মানে হচ্ছে জাহাজের গতি মাপে, আর নটিক্যাল মাইল নেভিগেশন মাপে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের বোনাস কোশ্চেন। যেখানে তুমি সব যদি নাও জানো, একটাও যদি জানো কি না, তুমি অপশানে পেয়ে গেলে সেটাই ঠিক হয়ে যাবে। এতে কোনো চাপের ব্যাপার না, তোমাকে যদি একটা কিছুও জানো +1 তোমাকে দিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওজনহীন অবস্থায় একটি মোমবাতির শিখার আকৃতি কী হবে? ওজনহীন অবস্থায় একটি মোমবাতির শিখার আকৃতি হবে গোলাকার। ঠিক আছে, গোলাকার এই জন্যই হবে, দেখো যে কোনো জিনিস বিন্দু কিনা নিজের ন্যূনতম ক্ষেত্রফল পাওয়ার চেষ্টা করে, যে কোনো বিন্দু। আর ন্যূনতম ক্ষেত্রফল পাওয়ার জন্য কি করতে হয়, ন্যূনতম ক্ষেত্রফল যদি পেতে হয়, তাহলে সে নিজের আকারকে যত পারে গোল করতে থাকে। যেমন জলের বিন্দু, এই জলের বিন্দু আমরা বলি যে সারফেস টেনশন পড়েছো তো, পৃষ্ঠীয় যেটাকে বলে পৃষ্ঠতাপ যেটাকে বলে। জল নিজের আয়তনকে কম করার জন্য সবসময় দেখবো ছোটো মানে বিন্দুর মতো, বা এই জন্য বৃষ্টির জল দেখবো ফোঁটা 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 করে পড়ে, খুব একদম বিশাল পরিমাণ পড়ে না। ঠিক আছে, আর যে কোনো জিনিস তুমি যদি গোলাকার করে দাও, ছোটো করে দাও, সেটা জায়গা তোমার কম নিয়ে নেবে। যেমন ধরো কোনো তোমার হচ্ছে বাড়িতে কোনো ধরো কেউ এলো, এবার তোমার বিছানা টিছানা সব অগোছালো হয়ে আছে, তখন তুমি তাড়াতাড়ি গোল করে নাও। গোল করলে কী হয়, সঙ্গে সঙ্গে জিনিসটা মানে কি একটা বড় জায়গা থেকে ছোট জায়গার মধ্যে চলে আসে। তাই এই জন্য যে কোনো জিনিস যদি মানে ওজনহীন অবস্থা থাকে, বা কি বলবো ওটাকে, নিজের সামান্য মানে ন্যূনতম অবস্থায় আনতে চায়, তাহলে সেই জিনিসটা গোলাকার হয়ে যাবে। ঠিক আছে,
আর ওজনহীন অবস্থা মানে কি? ওজনহীন অবস্থা মানে হচ্ছে এখানে জি এর মান 0, ঠিক আছে? জি এর মান তো তোমরা সবাই জানো। জি এর মান, জি কে কি বলে? মাধ্যাকর্ষীয় ত্বরণ। এটাকে কি বলে? মাধ্যাকর্ষীয় ত্বরণ। মাধ্যাকর্ষীয় ত্বরণ, ঠিক আছে? এটার মান কত? এটার মান হচ্ছে 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? আর এটা দেখো এর মান সব পরিবর্তনশীল, ঠিক আছে? জি এর মান সবসময় পরিবর্তনশীল। পরিবর্তনশীল যেমন ধরো এটা পৃথিবী, ঠিক আছে? পৃথিবী আমি ধরলাম এটা পৃথিবীর কেন্দ্র। এবার এই যে ধ্রুব যেটা আছে না, এটা তো পৃথিবীর ধ্রুব, এখানে জি এর মান সব থেকে বেশি হবে। এবার এর থেকে যদি জি থেকে উপরে যদি মহাকাশের দিকে যায় তাহলে জি এর মান কী হবে? কমে যাবে। কিংবা জি এর মান যদি পৃথিবী পৃষ্ঠা থেকে গভীরতায় যায় তাও জি এর মান কিন্তু কমবে, ঠিক আছে? মাইনাস জি। আর আস্তে আস্তে যদি ধরো পৃথিবীর কেন্দ্রে চলে এলো তাহলে সেই জায়গাটায় জি এর মান হয়ে যায় 0। আর এটাও যদি যেতে যেতে ধরো পৃথিবীর যে বায়ুমণ্ডলীয় যেটাকে বলে না, বায়ুমণ্ডল দিয়ে তো আমাদের পৃথিবী ঘেরা, সেটা যদি পার করে চলে যায় তখনও জি এর মান হয়ে যাবে আমাদের 0, ঠিক আছে? এই জি ছাড়া আরেকটাও জি আছে, সেটা হচ্ছে বড় জি। বলছি যখন বলেই দিই, দেখো একটা হয় বড় জি, ঠিক আছে? এটাকে বলে মাধ্যাকর্ষীয় নিয়তাঙ্ক। মাধ্যাকর্ষীয় নিয়তাঙ্ক। নিয়তাঙ্ক মানে কি? কনস্ট্যান্ট মান। নিয়তাঙ্ক, ঠিক আছে? কনস্ট্যান্ট মান। কনস্ট্যান্ট মানে কি? এটার পরিবর্তন হবে না। এটা পৃথিবীর ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় চলে যাও, তুমি যদি সূর্যে চলে যাও তাও এই জি এর মান যা থাকবে, তুমি পৃথিবীতে চলে আসো তাও এই জি এর মান তাই থাকবে। এই মানটা কত হয়? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? এটার মান, এটা পরিবর্তনশীল নয় কিন্তু, এটা সব জায়গাতে এক সমান, এই জন্য এটাকে নিয়তাঙ্ক বলা হয়। এই জি এর খোঁজ কে করেছিল? এই জি এর খোঁজ করেছিল হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ, ঠিক আছে? এটা তো তোমাদের প্রশ্ন আছে, এটা মেনলি প্রশ্ন আছে জি এর মান কি আর কে খোঁজ করেছিল, এই দুটোই তোমাদের মেনলি কোশ্চেন আছে, ঠিক আছে? তো এটার উত্তর কি হলো? তাহলে এটার উত্তর হচ্ছে গোলাকার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। আমি তোমাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ মানে বেশি সময় দিলে না ভিডিওটাও বড় হয়ে যাবে। আর তোমরা তো অনলাইন দেখবা, কোনো ব্যাপার না, তোমরা পজ করে দেখে নিবা, বা যদি কোশ্চেন লেখার থাকে তাহলে লিখে নিবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কাঠ, লোহা এবং মোম সমান আকারের, মানে তিনটার আকার এক সমান, সমান আকারের টুকরো একই উচ্চতা থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়, কোন টুকরোটি পৃথিবীতে প্রথমে পৌঁছাবে? আচ্ছা, এটা একটা জিনিস তোমাদেরকে মনে রাখি, বলে দিই। দেখো, একটা জিনিস মনে রাখবা, ধরো প্রশ্নে যদি কিছু দেওয়া না থাকে, ঠিক আছে, তাহলে তুমি ধরে নিবা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করেছে যে বায়ু শূন্যে, মানে বায়ু শূন্য স্থানে কোনো জিনিসকে ফেলা হলো। আর যদি প্রশ্ন যদি বলে দেওয়া যায় হাওয়াতে, তাহলে তোমরা বুঝেই যাওয়া, যদি হাওয়াতে থাকে তাহলে কি হবে? ভারী বস্তু আগে পড়বে, তারপর কম ভারী, তাই না? তারপর কম ভারী, আর তারপরে হালকা জিনিস পড়বে। কিন্তু যদি প্রশ্নে কিছু দেওয়া নাই, প্রশ্ন নর্মাল যেরকম এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটাতে কিছু দেওয়া আছে, দেখো বলেছে কাঠ, লোহা, মোম সমান আকারের টুকরো একই উচ্চতা থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। এবার একই উচ্চতা থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো, এটা কোথায় থেকে? বায়ুশূন্য স্থানে নাকি বায়ুযুক্ত স্থানে? কিছু বলা নাই। যেহেতু কিছু বলা নাই তাই আমরা এখানে এটা ধরে নিব যে প্রশ্ন যে মানে প্রশ্ন বানিয়েছে সে আমাকে জিজ্ঞেস করেছে বায়ুশূন্য স্থানে, বায়ুশূন্য স্থানে, ঠিক আছে? বায়ুশূন্য স্থানের কথা এখানে বলা হচ্ছে। তো বায়ুশূন্য স্থানে যদি কোনো জিনিসকে ফেলা হয় তাহলে সবটাই একসাথে মাটিতে পৌঁছাবে,
ঠিক আছে? তাহলে তোমাদেরকে কি বললাম? তোমাদেরকে বললাম যদি প্রশ্নে যদি কিছু দেওয়া না থাকে, যেমন এই প্রশ্নতে কিছু দেওয়া নাই, তাই আমরা এই প্রশ্নটা ধরে নিলাম যে যে আমাদের এক্সামিনার আছে সে আমাকে জিজ্ঞেস করেছে যে বায়ুশূন্য স্থানে আমি তিনটা জিনিস কাঠ, লোহা আর মোমকে আমি ফেললাম, তাহলে তুমি আমাকে বলো যে কোনটা পৃথিবীতে আগে পৌঁছাবে। আর এই সেম কোশ্চেন চেঞ্জ হয়ে যেত যদি বলতে কেন হাওয়াতে, যদি বলে দিত না যে কোনো সমানাগরের টুকরো পৃথিবীতে মানে হাওয়ার মাধ্যমে পৃথিবীতে ফেলে দেওয়া হলো, তবে কোনটা পৃথিবীতে আগে পড়বে, তাহলে তোমার অ্যান্সার কী হতো? লোহা। ঠিক আছে, তোমার অ্যান্সার কী হতো? লোহা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন তোমাকে বলেছে যে জৈবিক বিবর্তন কে প্রথম ব্যাখ্যা করে? আইনস্টাইন, নিউটন, চার্লস ডারউইন না ল্যামার্ক? ঠিক আছে, দেখো নিউটন তোমাদের কি দিয়েছে? নিউটন তোমাদের দিয়েছে গতির সূত্র। ঠিক আছে, গতির সূত্র দিয়েছে। নিউটন তোমাকে লাইটের ব্যাখ্যা দিয়েছে। লাইটের ব্যাখ্যা মানে টোটাল ফিজিক্স তোমার নিউটনের ফর্মুলাতেই চলে। ম্যাক্সিমাম মানে ধরো 70-80% আছে যেটা নিউটনের ইসে চলে। এছাড়াও আরও অনেকে আছে, কিন্তু ম্যাক্সিমামটা ইনিই করেছেন। দেখো আইনস্টাইন কি বলেছে? আইনস্টাইন কিসের সংজ্ঞা দিয়েছে? আইনস্টাইন আমাদেরকে বলে দিয়ে গেছে দ্রব্যমান সংরক্ষণ। দ্রব্যমান সংরক্ষণ। দ্রব্যমান সংরক্ষণ মানে ই সমান সমান এম সি স্কোয়ার। এখানে ই কি? কোনো বস্তুতে থাকা মানে শক্তি, এম হচ্ছে কি সেই বস্তুর দ্রব্যমান, সি হচ্ছে লাইটের বেগ। লাইটের বেগ কত? 3 in 0.08 ইন্টু 10⁻16 মিটার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 3 কোটি, সরি 3.16 নয়, 3.8। সি হচ্ছে এখানে লাইটের বেগ। সি হচ্ছে লাইটের বেগ। ঠিক আছে, 3.08 ইন্টু 10⁻8 কিলোমিটার প্রতি সেকেন্ড, মানে কি 3 কোটি মিটার 1 সেকেন্ডে চলে যায়। দেখো চার্লস ডারউইন আমাদেরকে কি দিয়ে গেছে? চার্লস ডারউইন আমাদের দিয়ে গেছে বিকাশবাদের সিদ্ধান্ত। বিকাশবাদের সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? লেমার্ক। কারণ নিউটন গতির সূত্র দিয়েছে, লাইটের সংজ্ঞা দিয়েছে, আইনস্টাইন দ্রব্যমান সংরক্ষণের সংজ্ঞা দিয়েছে, চার্লস ডারউইন বিকাশবাদের সিদ্ধান্ত দিয়েছে, বাকি থাকলো কি? লেমার্ক। লেমার্ক আমাদের কি জৈবিক বিবর্তনের সংজ্ঞা দিয়েছে, ব্যাখ্যা করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছি ফটোগ্রাফিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? দেখো ফটোগ্রাফিতে তো আমাদের ব্যবহার করা হয় সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইডের সূত্র কি? AgCl। দ্বিতীয় হচ্ছে সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড, এটা কি? AgBr, সিলভার ব্রোমাইড। তারপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট। থায়োসালফেট, এগুলো হচ্ছে আমরা ফটোগ্রাফিতে এইসব জিনিসগুলো ব্যবহার করি। কিন্তু এখানে কি বলছে? অ্যাসিড। অ্যাসিড কি হবে? দেখো এটা সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখো ফর্মিক অ্যাসিড কোথায় থাকে বলো তো? ফর্মিক অ্যাসিড থাকে লাল পিঁপড়া,
লাল পিঁপড়া বা বিছা যদি হয়, বিছা বিছা বোঝো তো, বিছা এদের হুলে থাকে, বিছা এদের হুলে থাকে, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় লেবুতে, যে কোনো লেবু, সে পাতি লেবু হতে পারে, মৌসুম্বি হতে পারে, কমলা লেবু হতে পারে। অক্সালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়, টমেটোতে পাওয়া যায়। প্লাস এটাই হচ্ছে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, ঠিক আছে, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। অক্সালিক অ্যাসিড আর কিসে ব্যবহার করা হয়? জংয়ে লাগা দাগ দূর করতে, জংয়ে লাগা দাগ দূর করার জন্য, দূর করার জন্য, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড কিসে ব্যবহার করা হয়? ভিনেগার, ভিনেগার, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি এখানে? সঠিক অ্যান্সার হচ্ছে অক্সালিক অ্যাসিড, অপশন নাম্বার বি। সরি, এটা সি হতো, এটা সি হতো, এটা বি হতো, অক্সালিক অ্যাসিড, ঠিক আছে। তো অক্সালিক অ্যাসিড থেকে কী কী জানতে পারলাম? অক্সালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়, এটাকে ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, জংয়ে লাগা দাগ দূর করার জন্য অক্সালিক অ্যাসিডে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিড কি? ভিনেগারে পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড কি? লাল পিঁপড়া বা বিছা, মৌমাছির হুল, এগুলোতেও পাওয়া যায়। মৌমাছি যে কামড়াই গেলে আমাদের ফুলে যায়, তো সেই ফুলে যে যায় সেখানে আমাদের ফর্মিক অ্যাসিডই ভর্তি থাকে, ওই জন্যই আমাদের ফুলে যায়, ব্যথা করে, ঠিক আছে। সাইট্রিক অ্যাসিড যে কোনো লেবুতে পাওয়া যায়, যে কোনো লেবু হতে পারে, সেখানে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, বলছে একটা সাধারণ পেন্ডুলাম দুলছে, ঠিক আছে। তো আমাকে বিবৃতিগুলো এগুলো পড়তে হবে, দিয়ে আমাকে অ্যান্সার। তার আগে আমি তোমাদেরকে বলে রাখি, দেখো একটা পেন্ডুলাম আছে, এই একটা পেন্ডুলাম, পেন্ডুলামে কী হয়? একবার এইদিকে যায়, আবার একবার এইদিকে যায়। মানে কি, পেন্ডুলাম এখান থেকে শুরু হলো, এখান থেকে এখানে গেল, দিয়ে আবার ঘুরে এলো, ঘুরে আবার এখানেই এলো, দিয়ে আবার এখান থেকে এখানে গেল, দিয়ে আবার এখানে চলে এলো। মানে এই জায়গাটাতে আসবে, আর এই জায়গাটাকেই বলা হয় গড় অবস্থান। দাঁড়াও, এটা মিটিয়ে তোমার ভালো মতো লিখছি। ঠিক আছে, এখানে একটা পেন্ডুলামের এটা এখানে আছে, তো এবার এখান থেকে পেন্ডুলামটা কি একবার এখানে যাবে, পেন্ডুলাম এখানে একবার আসবে, আবার রিটার্ন এখানে আসবে, আবার দিয়ে এইদিকে যাবে, আবার এখানে আসবে, দিয়ে আবার এখানে চলে যাবে, আবার মাঝখানে আসবে, আবার এখানে চলে যাবে, আবার মাঝখানে আসবে, আবার এখানে চলে, এইভাবে পেন্ডুলাম ঘুরতে থাকে, তাই তো। এবার দেখো, পেন্ডুলাম যখন এই যে এই মধ্যবিন্দুতে আসে না, এটাকে বলা হয় মধ্য অবস্থান, মধ্য বা গড় অবস্থান, ঠিক আছে, গড় অবস্থান। এটাকে বলা হয় অন্তিম বিন্দু, বুঝলা? এটাকে কি বলে? অন্তিম বিন্দু। তো এবার দেখো, এই জায়গাটাতে যখন থাকবে পেন্ডুলামের এই চক্রটা, যখন এখানে থাকে, এই জায়গাতে কি হয়, তোমার কাইনেটিক এনার্জি, মানে কি গতিজ ঊর্জা, মানে গতিশক্তি আর কি, সরি, কাইনেটিক এনার্জি এখানে তোমার ম্যাক্সিমাম থাকবে, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তারপর হচ্ছে বেগ, বেগও ওখানে থাকবে ম্যাক্সিমাম। এখানে বেগ এই জায়গা সব এই টোটালটা কিন্তু আমি এই জায়গার অবস্থানের কথা বলছি, ঠিক আছে, মানে মধ্যবিন্দুতে। এখানে তোমার কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সব থেকে বেশি থাকবে, বেগ এখানে সব থেকে বেশি হবে, কিন্তু বাদ বাকি ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, সরণ, তারপর হচ্ছে তোমার স্থিতিজ ঊর্জা মানে পোটেনশিয়াল এনার্জি, এই তিনটা কি হবে? শূন্য। কেন? কেন শূন্য হবে? দেখো, ত্বরণ এখানে এই জন্যই শূন্য হবে, কারণ ত্বরণ যখন এইদিকে যাবে তখন ত্বরণ বাড়বে, ত্বরণ বাড়লেই তো এদিকে যাবে, তাই না?
আবার ত্বরণ কমতে কমতে যখন ত্বরণ 0 হয়ে যাবে তখন এটা মধ্যবিন্দুতে চলে আসবে। আবার তখন ত্বরণ বাড়বে তখন আবার বিন্দু এদিকে যাবে। আবার যখন ত্বরণ কমতে কমতে আসবে তখন মধ্যবিন্দুতে চলে আসবে। সেকেন্ড, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে সবথেকে ধরো এটা একটা জায়গা তো, এইভাবে আমি এভাবে চলে গেলাম। তো এই যে এই জিনিসটা এটা হচ্ছে দূরত্ব, যেকোনো জিনিসের দূরত্ব। আর এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে যখন আসবো তখন কি হবে? এটা হচ্ছে আমার সবথেকে শর্টেস্ট দূরত্ব। এই শর্টেস্ট দূরত্বকেই সরণ বলা হয়, ঠিক আছে? তার মানে কি? এবার সরণ যদি এখান থেকে গেল দিয়ে আবার এখানে চলে এলো, এই জায়গাটায় চলে এলো, তার মানে কি এখানে সরণের 0 হয়ে যাচ্ছে, তাই না? সেরকমই এই জিনিসটা দেখো, ধরো এখান থেকে পেন্ডুলামের মানে শুরু হলো, এখানে গেল, দিয়ে আবার যখন রিটার্ন এখানে আসছে তখন কি এর মানে এই হিসাবে তুমি যদি দেখো, পেন্ডুলাম এখানে ছিল, পেন্ডুলাম এখানে গেল, দিয়ে আবার এখানে চলে এলো, তার মানে কি সরণ এখানে শূন্য হয়ে গেল। সেক্ষেত্রে পেন্ডুলাম এখানে গিয়ে এখান এখান থেকে আবার যখন রিটার্ন এখানে আসছে তখন সেক্ষেত্রে কি সরণও 0 হয়ে যাচ্ছে। পোটেনশিয়াল এনার্জিতে কি থাকে? পোটেনশিয়াল এনার্জি সূত্র হচ্ছে mgh। এম দিয়ে হচ্ছে আমার ভার, জি দিয়ে হচ্ছে মাধ্যাকর্ষীয় ত্বরণ, এইচ দিয়ে হচ্ছে আমার হাইট। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো যে আমার এখান থেকে যখন শুরু হলো বিন্দুটা, যখন এখান থেকে এর একটা হাইট আছে, তো মানে এখানে যখন শুরু হলো এখান থেকে যখন এই সাইডে গেল তখন দেখো বিন্দু এটা উপরে উঠেছে। উপরে উঠলে কি হবে? মানে একটা কিছু হাইট একটা চলেছে, কিন্তু যখন রিটার্ন চলে এলো তখন কি এর হাইট আবার 0 হয়ে গেল, তাই না? এখান থেকেই শুরু হয়েছিল, এখান থেকে মানে এসে আবার চলে এলো, তার মানে কি এর পোটেনশিয়াল এনার্জিও এর 0 হয়ে গেল। এবার ঠিক উল্টা, এই টোটাল জিনিসটা ঠিক উল্টা হয় এই জায়গাটা যখন পেন্ডুলামের এই চক্র থাকে। উল্টা বলতে যেমন কি, ধর এই সময় কি হবে? কাইনেটিক এনার্জি 0, বেগ কি হবে? 0। আর এই যে ত্বরণ, সরণ, পোটেনশিয়াল এনার্জি, এই তিনটাই কি হবে এখানে? ম্যাক্সিমাম। লিখে দেবি ত্বরণ, সরণ আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এই তিনটাই কি হবে এখানে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো আরেকবার তোমাদেরকে বলছি, এটা একটা পেন্ডুলাম ধরে নাও, ঠিক আছে? এটা একটা পেন্ডুলাম। এই পেন্ডুলামটার এখানে একটা পেন্ডুলাম ঘড়িতে, যেমন ঘড়িতে দেওয়াল ঘড়িতে না ঢং ঢং করে বাজে, ওটাও একটা পেন্ডুলাম। কিন্তু ওখানে দেখো এইখানে পেন্ডুলামের যে নিচের দিকে ঝুলতে থাকে যে জিনিসটা, ঝোলার এই জিনিসটা গোল মতো থাকে না, সেই গোলটা হচ্ছে এটা। এবার ওইটা দেখো ঘড়িতে দেখবো সবসময় এটা আবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক চলতে থাকে। তো যখন এইদিকে যাবে দিয়ে আবার এখানে আসবে, দিয়ে আবার এদিকে যাবে। তো এখানে কি কি হচ্ছে দেখো, যখন এখান থেকে এখানে আসছে তখন এর কি হাইটের ম্যাক্সিমাম, এই জায়গা এখান থেকে আমি যদি এটা হাইট ধরি, কিন্তু এর হাইট এখান থেকে এর হাইটের ম্যাক্সিমাম হচ্ছে কি না, মানে এখান থেকে এখানে উঠে যাচ্ছে ম্যাক্সিমাম হাইট। তারপরে এখানে তোমার দেখো বেগ, দেখো এখানে শূন্য, বেগ এখানে শূন্য বলেই এতটা আসছে। যদি বেগ যদি আরও বেশি থাকতো হয়তো এখানে আসতে পারতো বা এখানেও উঠতে পারতো, মানে কি এখান থেকে এরকম উঠে যেতে পারতো। কিন্তু যেহেতু বেগ এখানে এর 0 হয়ে যাচ্ছে, সেহেতু এখানে থেমে আছে, দিয়ে আবার রিটার্ন চলে আসছে, তাই তো এখানে চলে আসছে কাইনেটিক এনার্জি। এবার এখানে বেগ শূন্য, আবার এই জায়গাটায় যখন আসছে দেখো এখানে ওর বেগ ম্যাক্সিমাম হচ্ছে। কেন? যদি এখানে বেগ ম্যাক্সিমাম না হয় পেন্ডুলামটা তো আবার এদিকে যাবে। যদি বেগ যদি এখানে ম্যাক্সিমাম না হয় তাহলে যেতেই পারবে না, তাই না? বেগ যদি মানে কাইনেটিক এনার্জি যেহেতু এর এখানে বেশি, কাইনেটিক এনার্জি মানে কি গতিশক্তি, গতিশক্তি যদি বেশি থাকে তার মানে কি বেগও বেশি থাকবে, তাই না? কিন্তু বেগ যখন বেশি থাকবে, এই দেখো পোটেনশিয়াল এনার্জি, এই জায়গাটায় পোটেনশিয়াল এনার্জি কম, কিন্তু যখন আবার এখানে চলে আসবে এর পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাবে। এবার এই যে মানে এখান থেকে যদি আমি একটা পেন্ডুলামের এখান থেকে একটা জিনিস দিই, তাহলে এই জায়গাটাও এখানে যা যা জিনিস হচ্ছে এখানেও তাই যা জিনিস হচ্ছে, কিন্তু এই মধ্য অবস্থা এই জায়গাটাতে কম হচ্ছে, ঠিক আছে? চলো এবার কোশ্চেনে আসো, দেখো কি বলছে, একটা সাধারণ পেন্ডুলাম দুলছে। বলছে যখন গোলকটি গড় অবস্থান অতিক্রম করে তখন ত্বরণ শূন্য হয়। দেখো তো, যখন বস্তুটি গড় অবস্থান অতিক্রম করছে ত্বরণের শূন্য হচ্ছে, তার মানে এটা কি? এটা ঠিক। দ্বিতীয় বলছে প্রতিটি ঘূর্ণনে গোলকটি 2 বার একটি নির্দিষ্ট বেগ অর্জন করে। হ্যাঁ, দেখো যখন এখানে থাকছে এর বেগ কি একদম ম্যাক্সিমাম থাকছে, কিন্তু যখন এখান থেকে
এখানে চলে আসছে, দেখো বেগ 0 হয়ে যাচ্ছে। তার মানে কি ওই গোলকটি দুইবার একটা নির্দিষ্ট বেগ অর্জন করছে, একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম। তার মানে কি এটাও ঠিক। তৃতীয় বলছে দোলনের সময় যখন গোলক চরম অবস্থানে পৌঁছায়, চরম অবস্থান মানে এই জায়গাটা, ঠিক আছে, চরম অবস্থানে পৌঁছায় তখন তার গতি এবং ত্বরণ উভয় শূন্য হয়। দেখো তো, গতি এখানে শূন্য কিন্তু ত্বরণ কি শূন্য হচ্ছে? ত্বরণ তো ম্যাক্সিমাম। তার মানে কি এটা ভুল। চলো 4 নম্বর বলছে একটি সাধারণ অ্যাসিলেটর, অ্যাসিলেটর মানে এখানে কি পেন্ডুলাম, একটি সাধারণ পেন্ডুলাম দোলন প্রশস্ত সময়ের সাথে হ্রাস পায়। হ্যাঁ দেখো, আমি ধরে নিলাম যে এই যেটা আজ পেন্ডুলাম ঘড়িতে তো অল টাইম চলতে থাকে, আমি ধরো কোনো সময় ধরে নিলাম যে ঘড়ির ব্যাটারিটা শেষ, মানে শেষ হবে হবে। এবার ওই সময় এই পেন্ডুলামটা চলছে, যাচ্ছে যাচ্ছে। এবার একটা সময় গিয়ে ঘড়ির পেন্ডুলাম ব্যাটারি শেষ হয়ে গেল, তখন কি হবে? এইটা যে যাচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আস্তে আস্তে কি হবে? কমতে 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 এখানে চলে আসবে, ঠিক? তার মানে কি সময় যত বাড়ছে এর বেগ কমে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো প্রশ্ন কি বলছে, একটি সাধারণ অ্যাসিলেটরের দোলন প্রশস্ততা, প্রশস্ততা মানে আয়াম, আয়াম মানে এই যে এই জায়গাটা, প্রশস্ততা সময়ের সাথে হ্রাস পায়। হ্যাঁ, কারণ দেখো প্রশস্ততা প্রথমে এখানে যে বেগটা ছিল, এখান থেকে এখানে গেল, যখন বেগ হাই ছিল তখন এখানে গেল। এবার আস্তে আস্তে সময় যত বাড়ছে এর আস্তে আস্তে ব্যাটারি শেষ কমতে যাবে, একটা সময় সে এখানে আসবে, একটা সময় সময় এখানে আসবে, একটা সময় এতটাই আসতে পারবে, তাই না? তার মানে কি এটা সময়ের সাথে সাথে হ্রাস পাচ্ছে, ঠিক? তার মানে এই কথন মানে এই বিবৃতিটাও ঠিক আছে। তার মানে আনসার কি 1 2 4, তিনটা ঠিক। ঠিক আছে, আশা করি আমরা তোমাকে বোঝাতে পেরেছি। এবার জানি না, যদি বোঝাতে পারি তো আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। এটাও দেখো কি বলেছে, যে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। মেজেন্ডা হলুদ বৃত্ত একে অপরকে ছেদ করলে ছেদ করা রঙের আচ্ছা দেখো, এটা তোমাদের দিয়ে দিচ্ছে লাইট বলে একটা চ্যাপ্টার আছে ফিজিক্সে, ওই লাইট চ্যাপ্টারটা দিয়েছে। ওই লাইট চ্যাপ্টারে একটা মানে একটা পোর্শন আছে যেখানে তোমাকে পড়তে হবে প্রাথমিক রং, প্রাথমিক রং, কালার। প্রাথমিক রং আমাদের কি কি? প্রাথমিক রং হচ্ছে আমাদের লাল, নীল আর সবুজ, এই তিনটা হচ্ছে আমাদের প্রাথমিক রং, ঠিক আছে। এবার যখন লাল আর নীল মেশে, লাল আর নীলকে যখন তুমি মেশাবা তখন যে কালার তৈরি হবে সেটার নাম হচ্ছে মেজেন্টা, মেজেন্টা, ঠিক। আর যখন তুমি নীল আর সবুজকে যখন মেশাবা তখন তোমার হয়ে যাবে সায়ান। সায়ান মানে হচ্ছে যেটা আমাদের ময়ূরের কালার হয়, ময়ূরের কালার, পিকক ব্লু, পিকক ব্লু। আর একটা হয় যখন তুমি লাল আর সবুজকে মেশাচ্ছ, লাল সবুজকে মেশালে তোমার রং হবে হলুদ, ঠিক আছে। এটা হচ্ছে প্রাথমিক রং, এই তিনটা প্রাথমিক রং। এটা হচ্ছে সেকেন্ডারি রং। এই সেকেন্ডারি রং কি করে উৎপন্ন হচ্ছে? যখন লাল আর নীলকে মেশাচ্ছে তখন মেজেন্টা তৈরি হচ্ছে, নীল আর সবুজকে যখন মেশাচ্ছে তখন পিকক ব্লু তৈরি হচ্ছে, লাল আর সবুজকে যখন মেশাচ্ছে তখন হলুদ তৈরি হচ্ছে, ঠিক। এবার এটাকে তুমি এই জিনিসটা বুঝতে পারলে তো? এবার তো এটাকে তোমাকে আমি আলাদা রকমভাবে বোঝাচ্ছি একটু। দেখো, এখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে লাল, এখানে আমি এটা লিখে দিলাম নীল, মানে এই জায়গাটা নীল, এই জায়গাটা লাল, আর এই জায়গাটা হচ্ছে সবুজ। তিনটা কোণায় প্রাথমিক রং আমি করে দিলাম। কি বলেছিলাম? যখন লাল আর নীল যখন মিশবে তখন কি রং তৈরি হবে? মেজেন্টা,
তাই তো? মেজেন্টা কী রং তৈরি হবে? লাল নীল মিশে মেজেন্টা। লাল আর নীল মিশে কী তৈরি হবে? মেজেন্টা। নীল আর সবুজ মিশে কী তৈরি হবে বলেছিলাম? পিকক ব্লু, যেটাকে আমরা সায়ান বলি। সায়ান, এটাকে আমরা পিকক ব্লু বলি, মানে ময়ূরের কালার, পিকক ব্লু। কি বলেছিলাম? লাল আর সবুজ মিশে কি তৈরি হবে? হলুদ। ঠিক আছে, বোঝাতে পারলাম? লাল আর নীল, দেখো প্রাথমিক রং তিনটা, লাল, নীল আর হচ্ছে সবুজ। এই প্রাথমিক রং মিশে কিন্তু সেকেন্ডারি রং তৈরি হয়। ঠিক আছে, দ্বিতীয়ক রং যাকে বলে। দ্বিতীয়ক রং কি? লাল আর নীল মিশে তোমার মেজেন্টা তৈরি হবে, নীল আর সবুজ মিশে তোমার পিকক ব্লু কালার তৈরি হবে, লাল আর সবুজ মিশে তোমার হলুদ তৈরি হবে। ঠিক আছে, এবার দেখো এই মেজেন্টা আর হলুদ যে জায়গাটায় আমাদের একে অপরকে প্রতিচ্ছেদ করছে সেই জায়গাটায় কী রং তৈরি হচ্ছে? লাল। সেরকম যদি এই পিকক ব্লু আর হলুদ এই যে দুটো জায়গাতে যে মিলছে, এই জায়গাটাতে মিলছে, তো এই জায়গাটা কী তৈরি করছে? সবুজ। সেম এরকমভাবেই মেজেন্টা আর পিকক ব্লু যে জায়গাটায় মিশছে, এই দুটো এখানে গিয়ে তো মিশছে, এই জায়গাটা কী রং তৈরি করছে? নীল। তাই তো, নীল। এবার চলে আসো প্রশ্ন দেখো কী বলছে। মেজেন্টা এবং হলুদের দুটি বৃত্ত একে অপরকে ছেদ করলে ছেদ করা এলাকার রং হবে লাল। ঠিক, মেজেন্টা ধরো বলছে মেজেন্টা এবং হলুদ দুটি বৃত্ত একে অপরকে ছেদ করলে, দুটি বৃত্ত একে অপরকে ছেদ করছে, ছেদ করে এলাকার রং কী হবে? লাল। তার মানে কি এটা ঠিক? দ্বিতীয় কী বলছে? যদি সায়ান এবং মেজেন্টা একে অপরকে ছেদ করে, সায়ান এবং মেজেন্টা একে অপরকে যখন ছেদ করছে তাহলে এলাকার রং কী হবে? নীল। নীল আছে, তার মানে কি এক দুটোই ঠিক। অপশন কী হবে? মাত্র এক ঠিক, দুই ঠিক, এই অপশন নম্বর সি, এক এবং দুই দুটোই ঠিক। কিছু তো আরও এনটিপিসি মেন্সে এসেছিলো। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? দেখো কিছু না, মনে রাখবা যে তিনটা রং হয় প্রাথমিক রং, লাল, নীল, সবুজ। যখন লাল আর ওই জন্য ত্রিভুজ এঁকে নিব, ত্রিভুজের সব থেকে এটা মানে মনে রাখার সুবিধা, কারণ লাল নীল মিশে মেজেন্টা তৈরি হবে, নীল সবুজ মিশে পিকক ব্লু তৈরি হবে, লাল আর সবুজ মিশে হলুদ তৈরি হবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট কি বললাম? প্রাথমিক রং তিনটা। দ্বিতীয় পয়েন্ট আমি তোমাকে বললাম যে লাল নীল মিশে মেজেন্টা তৈরি হবে, সবুজ নীল মিশে পিকক ব্লু তৈরি হবে, লাল সবুজ মিশে হলুদ তৈরি হবে। 3 নম্বর পয়েন্ট বললাম যখন হলুদ আর মেজেন্টা একে অপরকে প্রতিচ্ছেদ করবে তখন তৈরি হওয়া রং হবে লাল। যখন মেজেন্টা আর পিকক ব্লু একে অপরকে প্রতিচ্ছেদ করবে তখন তৈরি হবে এখানে তোমার নীল। আর যখন পিকক ব্লু আর হলুদ যখন একে অপরকে প্রতিচ্ছেদ করবে তখন তৈরি হওয়া রং হবে সবুজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ব্যাঙের রূপান্তরে কি হয়? পা বাদ দিয়ে দেওয়া হয়, নাকি খাওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায়, নাকি ত্বক রুক্ষ হয়ে যায়, নাকি অন্ত্র ছোট হয়ে যায়? দেখো, ব্যাঙ যখন ছোট অবস্থায় থাকে তখন কি লার্ভা অবস্থায় থাকে, ঠিক তো? এই লার্ভাকে আমরা কি বলি? টেডপোল। এটা প্রশ্ন আসে যে ব্যাঙাচিদের কি বলা হয়? ব্যাঙের লার্ভাদের কি বলা হয়? টেডপোল। ঠিক, এই টেডপোল থেকেই টেডপোল যখন বড় হয় তখন ব্যাঙের রূপ নিয়ে নেয়। ঠিক, এবার দেখো টেডপোল কি হয়? তৃণভোজী। ঠিক আছে, আর ব্যাঙ কি হয়? ব্যাঙ হয় মাংসাশী। তৃণভোজী পশুদের কি হয়? অন্ত্র যেটা হয় সেটা হয় লম্বা। যে কোনো তৃণভোজী প্রাণীদের অন্ত্র হয় লম্বা, আর মাংসাশী প্রাণীদের অন্ত্র হয় ছোট। ঠিক, অন্ত্র হয় ছোট। এবার দেখো তো প্রশ্নের সাথে মিল পাচ্ছ? বলছে ব্যাঙের রূপান্তরে কি হয়?
পা বাদ দেওয়া হয় না, খাওয়ার প্রক্রিয়া ধীর হয়ে যায় না, ত্বক রুক্ষ হয়ে যায় না, অন্ত্র ছোট হয়ে যায়। ঠিক? কারণ ব্যাঙ যখন টেটপোল থেকে ব্যাঙ হয়, ব্যাঙ তখন মাংসাশী হয়ে যায়। আর মাংসাশীদের অন্ত্র সবসময় ছোট হয়। তার মানে কি? অন্ত্র ছোট হয়ে যায়, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এনসিইআরটির প্রশ্ন। ঠিক আছে? চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোথায় পাওয়া যায়? জানলার কাঠ, চুন জল, সাবান না মিল্ক অফ ম্যাগনেসিয়া? দেখো, মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা হয় সেটা আমাদের অ্যাসিডিটি দূর করে। ঠিক আছে? অ্যাসিডিটি অ্যাসিডিটি দূর করে। অ্যাসিডিটি দূর করে। এর সূত্র কি? Mg ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড OH হোল 2। ঠিক আছে? মিল্ক অফ ম্যাগনেসিয়াকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলা হয়। সাবান সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট। ঠিক আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুন জল, এটাকেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলে, CaOH হোল 2। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোথায় পাওয়া যায়? চুন জলে। ঠিক আছে? কোথায় পাওয়া যায়? চুন জলে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সূত্র CaOH হোল 2। সাবানে কি থাকে? সোডিয়াম কার্বনেট। এই জন্যই সাবানে ফেনা হয়। ঠিক আছে? ফেনা হয়। সোডিয়াম কার্বনেট আর কিসে কিসে থাকে? এই যে আমরা সকালবেলা যে পেস্ট করি, এক কথায় মনে রাখো, যেসব জায়গাতে ফেনা হয় কি না, ফেনা যেসব জিনিসে হয় সব কিছুতে সোডিয়াম কার্বনেট থাকে। যেমন কি আমাদের সার্ফ, তারপর হচ্ছে আমাদের কি বলে ওটাকে, পেস্ট, যেটাকে আমরা দাঁত মাজি। ওই জন্য বলো পেস্ট করা উচিত না, কারণ পেস্টের মধ্যে সোডিয়াম কার্বনেট দেওয়া থাকে, যেটা আমাদের ফেনার তৈরি করে। ফেনা, আর সেটা সকাল সকাল আমাদের পেটে যায়, কত খারাপ বলো তো, তাই না? চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কী হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কোথায় থাকে? চুন জলে পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন। রান্নার হিটারে কী ধরনের উপাদান? কি তামার উপাদান, হিটিং কয়েল, মোমবাতি, এই বৈদ্যুতিক মোটর না জল পাম্প? হিটিং কয়েল। আর কি? যে যেমন এটা রান্নার কয়েল, এর ভিতরে এরকম 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 থাকে, এর মধ্যে কী থাকে? কয়েল বসানো থাকে, এই কয়েলটাই তো হিট হয়। আর এই যে নিচে পাশে যে প্লেটটা থাকে সেটা কি? চীনামাটির প্লেট হয়। চীনামাটির প্লেট হয়। চীনামাটির প্লেট কি হয়? তাপের সূচালক। ঠিক? তাপের সূচালক, কিন্তু বিদ্যুতের কুচালক। বিদ্যুতের কুচালক। ঠিক? বৈদ্যুতিক মোটর কি করে? বৈদ্যুতিক মোটর হচ্ছে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে। যান্ত্রিক শক্তিতে পরিবর্তন করে। ঠিক আছে? জল পাম্প কি হয়? জলকে মাটি থেকে তোলা হয়। জলকে মাটি থেকে বের করার প্রক্রিয়া। জলকে মাটি থেকে বের প্রক্রিয়া কি থেকে করে? জল পাম্প থেকে। আর তামার উপাদান কিসে হয়? তামা আমাদের কপার যেটা হয়। চলো নেক্সট। বলছে ফেনাফথলিন সূচকের গোলাপি রঙের অর্থ কি? অম্লতা, খারত্ব, উদাসীন নাকি লবণাক্ত? দেখো, উদাসীন কখন হবে? যখন পিএইচ মান 7 হবে, তখন হচ্ছে উদাসীন। এটার উদাহরণ কি? জল। ঠিক আছে? খারত্ব কি হয়? পিএইচ মান 7-এর বেশি। পিএইচ মান কখন হয়? যখন 7-এর বেশি। অ্যাসিডিটি, এটা কি? পিএইচ মান 7-এর কম। পিএইচ মান 7-এর কম হয়। ঠিক আছে? দেখো, যখন ফিনাফথলিনের ব্যবহার হবে না, ফিন্যাপথলিন ফিন্যাপথলিন ফিনাপথলিন যখন ব্যবহার হবে, যদি অ্যাসিড থাকে, অ্যাসিড আর লবণ, যদি অ্যাসিড আর লবণ থাকে না, তাহলে ফিনাপথলিনের রং চেঞ্জ হবে না, মানে এটা কী হয়ে যাবে? রংহীন। ফিনাপথলিনের এটা হচ্ছে, ফিনাপথলিন কি সূচক, মানে কি অ্যাসিড আর মানে অম্ল আর ক্ষারের মধ্যে এটা মানে
তফাৎ তৈরি করে। যেমন হয় না লিটমাস পেপার, কী করে? লিটমাস পেপারকে তুমি যদি অ্যাসিডের মধ্যে ডুবাও তাহলে কী হবে? নীল হয়ে যাবে। আর যদি তুমি ওটা ক্ষারের মধ্যে ডুবাও তাহলে নীল থেকে লাল হয়ে যাবে। সেম জিনিস ফিনাপথলিন করে। ফিনাপথলিন কী হয়? যখন অ্যাসিডে বা লবণে ডোবানো হয় তখন রঙহীন হয়ে যায়, কোনো রং থাকে না। কিন্তু যখন ক্ষারের মধ্যে ডোবানো হয় তখন কী রং হয়ে যায়? গোলাপি। ঠিক? তাহলে প্রশ্ন কী বলেছে? ফিনাপথলিন সূচকের গোলাপি রঙের অর্থ কী? ক্ষারত্ব। ঠিক আছে? বোঝাতে পারলাম? তো অম্লতা কী হয়? যখন পিএইচ মান ৭ এর চেয়ে কম হবে তখন অম্ল। তার মানে কি? যদি কোনো তত্ত্বের পিএইচ মান 0 হয় সেটা সর্বাধিক অম্লীয়। কোনো পিএইচ মান যদি ৭ এর বেশি হয়, আর পিএইচ মান স্কেল কত থাকে? 0 থেকে 14 অবধি থাকে। তার মধ্যে 0 থেকে 6 অবধি হচ্ছে অ্যাসিড, 7 হচ্ছে উদাসীন, যেটাকে আমরা জল বলতে পারি, 7 থেকে 14 হচ্ছে ক্ষার। ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম আশা করি। কী বলছে? ফিনাপথলিন সূচকের গোলাপি রঙের অর্থ কী? অর্থ হচ্ছে ক্ষারত্ব। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কাঠ পোড়ালে কোন গ্যাস বেশি পরিমাণে উৎপন্ন হয়? আর কি? কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন তো উৎপন্ন হবে না। কাঠ পোড়ালে অক্সিজেনও উৎপাদন হবে না, হিলিয়ামও উৎপাদন হবে না। কার্বন ডাইঅক্সাইডে একমাত্র অপশান আছে যেটা। হাইড্রোজেন কী হয়? হাইড্রোজেন হচ্ছে সব থেকে জ্বলনশীল গ্যাস। সব থেকে জ্বলনশীল গ্যাস, এটা পরীক্ষায় আসে। সব থেকে জ্বলনশীল গ্যাস কি? হাইড্রোজেন গ্যাস। এটাকে কি ভবিষ্যতের ইঞ্জিন, ভবিষ্যতের জ্বালানি বলা হয়? কী বলা হয়? ভবিষ্যতের। এখন অনেক গাড়িও চলে এসছে যেটা হাইড্রোজেন দিয়ে চলছে আর কি, তাই না? হাইড্রোজেন কী বলে? সব থেকে জ্বলনশীল গ্যাস, আর যেটাকে ভবিষ্যতের জ্বালানিও বলা হয়। অক্সিজেন কি? অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক, মানে এই যে পরমাণু ক্রমাঙ্ক আমরা কী দিয়ে সূচিত করি? পি দিয়ে না, জেড দিয়ে। জেড। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? 8। আর পরমাণু দ্রব্যমানকে আমরা কী দিয়ে সূচিত করি? এ দিয়ে। এ কত? 16। হিলিয়াম কত? হিলিয়ামের হচ্ছে পরমাণু দ্রব্যমান হচ্ছে কত? পরমাণু ক্রমাঙ্ক মানে জেড হচ্ছে 2। পরমাণু দ্রব্যমান মানে এ সমান হচ্ছে 4। ঠিক আছে? এগুলো পরীক্ষায় আসে, জিজ্ঞেস করবে যে O2 এর দ্রব্যমান কত? O2 এর ভার বলো। কী হবে? O2 এর ভার, একটা ও এর ভার কত? 16। এখানে কত? দুটো আছে, কত হবে? 32। এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে, তাই মনে রাখবা। তো আপাতত বোঝাতে পারলাম কি হাইড্রোজেন কি সব থেকে জ্বলনশীল গ্যাস, ভবিষ্যতের জ্বালানি। কার্বন ডাইঅক্সাইড কি? কাঠ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন হয়। অক্সিজেন কি? অক্সিজেন পরমাণু ভার হচ্ছে 16, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8। আর হিলিয়ামের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, আর পরমাণু ভার হচ্ছে 4। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে কখনো কখনো বনে জঙ্গলে নিজেই আগুন লেগে যায়, এটা কিভাবে হয়? রাসায়নিক বিক্রিয়া গাছ উদ্ভিদে ঘটে না। বনে দাহ্য পদার্থ আছে কিন্তু নিজে নিজেরা কখনো জ্বলতে পারে না। ঠিক আছে? তাই এটাও হবে না। সূর্যের রশ্মির কারণে শুকনো পাতা পুড়ে যায়, হ্যাঁ এটা হতে পারে। সূর্যের রশ্মি পড়ে অনেক সময়, দিয়ে গাছের পাতা জ্বলে যায়। অ্যামাজন জঙ্গলে যখন আগুন জ্বলে না, 2 মাস 3 মাস ধরে জ্বলতেই থাকে। হয়ে গেল। তাহলে কি বলছে? বনে জঙ্গলে আগুন ধরলে, অনেক সময় বনে জঙ্গলে আগুন ধরে না, বুঝলে তো? অনেক সময় কখনো কখনো দাবানল। প্রশ্ন দিতে অনেক সময় দাবানল। যদি দাবানল দিতে তার মানেও এটা যে হ্যাঁ বনে জঙ্গলে আগুন লেগেছে। ঠিক আছে? কোনো সময় পুরো ওয়ার্ড দেয় না। পরীক্ষায় কীরকম দিবে? যে ধরো এরকম কখনো কখনো দাবানল হয়ে যায়, কেন? তখন বুঝে নিতে হবে তোমাকে বনে জঙ্গলের কথা বলছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কনভার্জিং লেন্স থেকে 25 সেমি দূরত্বে একটি বস্তু স্থাপন করা হয়। লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরত্বে বস্তুর একটি বাস্তব এবং উল্টানো চিত্র তৈরি হয়। লেন্স দ্বারা উৎপাদিত বিবর্ধনের মান কত? আচ্ছা দেখো, সবার প্রথমে কনভার্জিং লেন্স মানে কি? উত্তল লেন্স। এখানে উত্তল লেন্সের কথা বলা হয়েছে। ঠিক আছে? আর উত্তল লেন্স দেখতে কেমন হয়?
আঁকতে পারলাম না। উত্তর লেন্স হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে, মানে এরকমই একটা শেপের হয় আর কি, আমি আঁকতে পারছি না তাই। এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মানে মুখ্য অক্ষ যেটাকে বলে মেইনলি। দেখো কি বলেছে যে লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু স্থাপন করা হয়। আরেকটা কথা, যে কোনো লেন্স দর্পণ যেটা হোক, এই সাইডে যেটা থাকে সেটাকে আমরা মাইনাস হিসাবে ডোনেট করি, মাইনাস, আর এই দিকে যখন থাকে কিছু সেটাকে আমরা প্লাস হিসাবে ডোনেট করি, ঠিক আছে। বলছে 25 সেমি দূরত্বে একটি বস্তুকে রাখা হয়, বস্তুকে সবসময় বাম দিকে রাখা হয়, মানে বস্তু অলওয়েজ নেগেটিভে আসবে। বস্তুকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। ইউ এর হচ্ছে মান দিয়ে দিয়েছে আমাকে 25। এবার 25-এর আগে মাইনাস কেন লাগালাম বুঝতে পারলাম? কারণ যে কোনো লেন্স হোক, দর্পণ হোক, যাই হোক, কোনো জিনিসের যদি বাম দিকে যদি কিছু থাকে সেটাকে আমরা মাইনাস হিসাবে ধরি, আর ডান দিকে কিছু থাকলে সেটাকে আমরা প্লাস হিসাবে ধরি। তো বলেছে 25 সেমি দূরত্বে একটি বস্তু রাখা হয়, আর বস্তুকে অলওয়েজ বাম দিকে রাখা হয়। আর বাম দিকে রাখা হলে কি হয়, মাইনাস দিয়ে আমরা চিহ্নিত করব, আর বস্তুকে ইউ দিয়ে দেখানো হয়, ঠিক আছে। যেমন বলে দিই, এফ যদি হয় তাহলে কি হয়, ফোকাস। যদি ভি দেওয়া থাকে সেটা হচ্ছে ছবি, আর ইউ যেটা হচ্ছে, ইউ হচ্ছে কি, বস্তুর স্থান, বস্তুর স্থান, ঠিক আছে। 25 সেন্টিমিটার দূরত্বে বস্তু স্থাপন করলো, বস্তুর স্থান 25। লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরত্বে বস্তুর একটি বাস্তব এবং উল্টানো চিত্র তৈরি হবে। বাস্তব উল্টানো চিত্র মানে এখানে তৈরি হবে, আর এখানে তৈরি হবে ভি মানে প্লাস। কত দেওয়া হচ্ছে, 30 সেন্টিমিটার দূরে, 30 সেন্টিমিটার দূরে হয়ে গেল। এবার বলছে যদি বস্তুর একটি বাস্তব উল্টানো চিত্র তৈরি হয়, লেন্স দ্বারা উৎপাদিত বিবর্ধনের মান কত। বিবর্ধন মানে কি, ম্যাগনিফিকেশন, যেটাকে আমরা এম দিয়ে দেখাই। আর লেন্সের বিবর্ধনের সূত্র কি, ভি বাই ইউ, ঠিক। ভি বাই ইউ, এবার ভি এর মান আমাকে দিয়ে দিয়েছে দেখো 30, ইউর মান আমাকে দিয়ে দিয়েছে -25। কাটাকুটি করলে কি হবে, 6/5, মানে কি -6/5। দেখো তো কোন অপশানে আছে। প্রথমে +6/5 হবে না, -5/6 হবে না, এই যে অপশান নম্বর সি, মাইনাসটাই ঢেকে গেল, এই যে অপশান নম্বর সি, -6/5, ঠিক আছে। বুঝাতে পারলাম? দেখো তোমরা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো কোনো জিনিস লেন্সের হয় কি, লেন্স দর্পণ যেটাই হোক, লেন্স বা দর্পণ, দর্পণ মানে বুঝো তো আয়না, সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ। লেন্সের যে কোনো জিনিসকে, লেন্স বা দর্পণের সামনেও যে কোনো জিনিসকে যদি কোথাও রাখা হয় সেটাকে আমরা মাইনাস হিসেবে, মাইনাস দিয়ে চিহ্নিত করি, ঠিক আছে। আর কোনো বস্তুকে যখন রাখা হয় না, বস্তুর স্থান, সেটাকে আমরা ইউ দিয়ে দেখি। ইউ এখানে বলে দিয়েছে 25 সেন্টিমিটার দূরে, যেহেতু বস্তু বাম দিকে মানে বাম দিকে বলছি, যেহেতু মানে কোনো বস্তুর স্থানকে, মানে ধরো এটা একটা লেন্স হয়ে গেল, এটা একটা লেন্স হয়ে গেল, লেন্সকে বস্তুকে সবসময় বাম দিকে রাখতে হয়, বাম দিক মানেই মাইনাস চিহ্ন, তাই এটাকে দিয়ে দিলাম -25। এ বলেছে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরত্বে বস্তুর একটি বাস্তব এবং উল্টানো চিত্র তৈরি হলো, মানে কি, বাস্তব উল্টানো চিত্র সবসময় এইদিকে তৈরি হবে লেন্সের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে কিন্তু আলাদা। দর্পণের ক্ষেত্রে এইদিকে হবে বাস্তবিক, বাস্তবিক আর উল্টানো, আর এদিকে হবে কাল্পনিক, কিন্তু যেহেতু লেন্স তাই এখানে বাস্তবিক আর উল্টো প্লাসের দিকে তৈরি হবে, মানে ডান দিকে তৈরি হবে। আর এটা আমাকে মান দিয়ে দিয়েছে 30, ঠিক আছে। ভি এর মান আমাকে দিয়ে দিয়েছে 30। বিবর্ধনের মান জানতে চেয়েছে, বিবর্ধন কি, বিবর্ধন মানে এখানে হচ্ছে ম্যাগনিফিকেশন, এম দ্বারা দেখানো হয়। লেন্সের হচ্ছে ভি বাই ইউ, ঠিক আছে। লেন্সের মানে বিবর্ধনের ফর্মুলা হচ্ছে এটা, ভি বাই ইউ। তো এবার ব্যাস মান বুঝতে হবে, ভি এর মান কত দিয়েছে 30, ইউর মান আমার কত দিয়েছে -25, -25, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 5,
দাঁড়ালো, এই মাইনাসটাও আছে কিন্তু, মাইনাস ভুলে যেও না। তো এম সমান সমান হলো -6/5, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। ঠিক আছে, চলো তোমরা যারা বুঝোনি তোমরা ভিডিওটা আরেকবার পিছনে করে দেখে নিবা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে যাবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে কোনো গ্রহগুলো মিটমিট করে না কেন? কারণ আলোর বর্ধিত উৎস হিসাবে কাজ করে, কারণ আলোর বিন্দু হিসাবে কাজ করে। দেখো, আলোর বিন্দু হিসাবে যদি কাজ করতো না তাহলে টিম টিম করতো। ঠিক আছে, টিম টিম করতো যদি আলোর বিন্দু হিসাবে কাজ করতো। কারণ তারা কম আলো ছড়ায় না, গ্রহের নিজস্ব আলো থাকে না, সূর্যের আলোয় আলোকিত হয়। ঠিক, কারণ তারা আরও আলো ছড়িয়ে দেয় না, ওই সেমই জিনিস বলছে। কারণ গ্রহের তো নিজস্ব আলো হয় না, সূর্যের আলোয় আলোকিত হয়। আমাদের পৃথিবীর কি নিজস্ব আলো আছে? পৃথিবী তো একটা গ্রহ, কিন্তু সূর্যের আলো পড়ছে তখন এটা আলোকিত দেখাচ্ছে। তাহলে কি, দেখো, যদি বিন্দু হিসাবে কাজ করতে হয় টিম টিম করতো, এই দুটো অপশান উত্তর হবে না, তাহলে অ্যান্সার কী হবে? কারণ তাহলে আলোর বর্ধিত উৎস হিসাবে হবে। বর্ধিত মানে কেন? অনেক অনেক আলো যাচ্ছে, মানে যেরকম হিসাবে দেখো, তুমি ধরো চাঁদে গেলা কি না, চাঁদ থেকে পৃথিবীকে দেখবা, কোনো সময় দেখবো না পৃথিবীর টিম টিম করছে, তখন ওটাই দেখাবে যে একদম পুরো নীল গ্রহ হয়ে আছে। তবেই না আমরা জানতে পারি যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এই টিম টিম করতে বুঝতে পারে না পারতাম যে নীল গ্রহ না লাল গ্রহ, সাদাও মনে হতে পারতো, হয় না? দেখবো মানুষ টিম 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 করতে থাকলে সাদা মনে হয়, ওই জন্য। তার মানে কি, গ্রহ কেন কেন গ্রহ মিটমিট করে না? কারণ তারা আলোর বর্ধিত উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে এক বস্তু তার বিশ্রামের অবস্থান থেকে চলতে শুরু করে এবং 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গতি অর্জন করে, ত্বরণ কী হবে? কিন্তু ত্বরণের তো নর্মাল ফর্মুলা হয়। ত্বরণের ফর্মুলা কি? ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি হবে? ভি হচ্ছে এখানে অন্তিম বেগ, অন্তিম বেগ। ঠিক, ইউ কি হচ্ছে? মানে ইউ হচ্ছে এখানে প্রারম্ভিক বেগ, মানে শুরুতে একদম যে বেগটা হয়, প্রারম্ভিক বেগ। টি এখানে কি? টি হচ্ছে সময়। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি। তো এবার বাস ফর্মুলা বসিয়ে দাও। এ সমান সমান ভি, বলে 2 সেকেন্ডে 5 মিটার, মানে এটা হচ্ছে অন্তিম, মানে অন্তিম বেগ, লিখে দাও 5। বলেছে বিশ্রাম অবস্থান থেকে চলতে শুরু করেছে। ইউ হচ্ছে প্রারম্ভিক বেগ, আর বিশ্রাম অবস্থা মানে কি? মানে বিশ্রাম মানে কি? দাঁড়িয়ে আছে। এবং দাঁড়িয়ে আছে মানে কি? কোনো বেগ নাই। বেগ নাই মানে কি? জিরো, -0। সময় কত দেওয়া আছে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড কত হবে? 2.5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ঠিক, কত হলো? 2.5 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। অপশান নম্বর সি। বোঝাতে পারলাম? তো কিছুই নাই, সব নর্মাল দিয়েছে যে তোমাকে ত্বরণ বের করতে বলেছে, অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি? ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি কি? ভি হচ্ছে অন্তিম বেগ, মানে একদম শেষে যে বেগটা আছে, যেটা দেওয়া আছে 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড, মানে এটা অন্তিম বেগ। আর ইউ হচ্ছে আমার প্রারম্ভিক বেগ। প্রারম্ভিক মানে বেগ মানে কি? একদম শুরুতে যে বেগটা দেওয়া হয়, সেই বেগটা কি? বলেছে তার বিশ্রামের অবস্থান সে শুরু করেছে। বিশ্রামের অবস্থান মানে কি? সে সবে চলতে শুরু করেছে। আর কোনো জিনিস যখন চলতে শুরু করে, একটা মোটর সাইকেল তুমি চালাতে শুরু করবা, দেখবা তোমার যেই ডিসপ্লে যেটা আছে সেই ডিসপ্লেতে 0 থেকে শুরু হয়। তো এখানে আমি 0 ধরে নিলাম, যে ও প্রারম্ভিক বেগ তার 0 ছিল। আর এটাকে সময় দিয়ে ভাগ করতে হয়, সময় এখানে দেওয়া আছে 2 সেকেন্ড। তো 2 দিয়ে ভাগ করলাম, 5 থেকে 0 বদলে কত হয়? 5। আর 2 থেকে 5 বাদ ভাগ দিলে 2.5 মিটার পার সেকেন্ড তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ধরো একটা নিউমেরিক্যাল আছে। বলছে ভর 400 কেজি, বন্দুকের গতিবেগের গণনা করো। আচ্ছা, গতিবেগের ফর্মুলা কি বলো তো? গতিবেগ, গতিবেগকে ইংরেজিতে মোমেন্টাম বলে। মোমেন্টাম, মোমেন্টাম কি বলে? মোমেন্টাম।
তো গতিবেগের ফর্মুলা কি? গতিবেগের ফর্মুলা হচ্ছে দ্রব্যমান বা ভর, যেটাই তোমরা বলবা, মানে দ্রব্যমান বা ভর ইন্টু বেগ। ইংরেজিতে যদি তোমরা বলো, ইংরেজিতে হচ্ছে মাস ইন্টু স্পিড। ঠিক আছে, দেখো সবই দেওয়া আছে এখানে। কি বলে, ভর আমাকে বলে দিয়েছে 400 কেজি, ভর লিখে দিলাম 400 কেজি। বেগ আমাকে দিয়ে দিয়েছে 0.25, বেগ আমাকে দিয়ে দিয়েছে 0.25। এটা উঠিয়ে আমি নিচে 100 লিখতে পারি। চলো এবার কাটাকাটি করে দাও। 104, 4×25 কত? 100। এবার দ্রব্যমানের কি হয়? কেজি। বেগের কি হয়? মিটার প্রতি সেকেন্ড। তাহলে কি হলো? 100 কেজি পার মিটার প্রতি সেকেন্ড। কোথায় আছে 100 পার মিটার সেকেন্ড? না। 100 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার? না। 100 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অপশন নম্বর সি, 100 কেজি মিটার পার সেকেন্ড। বোঝাতে পারলাম? দেখো কিছুই না, গতিবেগ আমাকে বলো, গতিবেগের গণনা করতে বলেছে, আর গতিবেগের আমি ফর্মুলা জানি, দ্রব্যমান ইন্টু বেগ। দ্রব্যমান আমাকে প্রশ্নে দিয়ে দিয়েছে 400 কেজি, বেগ আমাকে দিয়ে দিয়েছে 0.25, গুণ করলে কি হয়? 100। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিউল্যান্ডের অক্টেভ নিয়ম শুধুমাত্র ড্যাশ অবধি লাগু হয়। আচ্ছা, নিউল্যান্ডের অক্টেভ নিয়ম কি ছিল? তখন নিউল্যান্ডের অক্টেভ নিয়ম প্রথম তো ছিল যে সঙ্গীতের নিয়ম, সঙ্গীতের নিয়ম বলা হয়। ঠিক আছে, সঙ্গীতের নিয়ম কেন বলা হয়? কারণ সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা থেকে সা অবধি, এর মাঝখানে টোটাল সা রে গা মা পা ধা নি সা। বলেছে যে অক্টেভ নিয়ম বলে যে কোনো তত্ত্বের প্রথম তত্ত্বের গুণ 8 নম্বর তত্ত্বের গুণ 1 সমান হবে। এটাই ছিল নিউল্যান্ডের অক্টেভ নিয়মের রুলস। কি ছিল? যে কোনো পর্যায় সারণীতে, এটা তো পর্যায় সারণীর প্রশ্ন, পর্যায় সারণীতে প্রথম তত্ত্বের গুণ 8 নম্বর তত্ত্বের গুণের সমান হবে। ঠিক আছে, আর এই নিয়ম কোথাও কি লাগু ছিল? ক্যালসিয়াম অবধি। এই সঙ্গীতের নিয়ম কত সালে দেওয়া হয়? নিউল্যান্ড কত সালে দিয়েছিল? 1863 সালে। ঠিক আছে, এর আগে দিয়েছিল ডোভারনিয়ার দিয়েছিল, এরপরে দিয়েছিল মেন্ডেলি, আর শেষে একদম শেষে দিয়েছে যে পর্যায় সারণী আমরা আজকে পড়ি সেটা দিয়েছিল মোসলে। ঠিক আছে, ব্যাস আর কিছুই না এখানে দেখার মতো সেরকম। হ্যাঁ, নিউল্যান্ড কী করলো? সঙ্গীতের নিয়ম, অক্টেভ নিয়মকে সঙ্গীতের নিয়ম বলা হয়, কারণ সারেগামা পাধা নিশা দিয়ে শুরু হয়েছিল, কারণ প্রথমেও সা শেষেও সা। তার মানে কি, এই এই প্রথমে যে তত্ত্ব থাকবে সেই তত্ত্বের গুণ 8 নম্বর তত্ত্বের গুণের সমান হবে, এই জন্য এটাকে অক্টেভ বলা হয়। এই নিয়মটা দিয়ে দিয়েছিল 1863 সালে। ইনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি যে পর্যায় সারণী দিয়েছিলেন। এর আগে ছিল ডোভারনিয়া, যে ত্রিক নিয়ম দিয়েছিল। ত্রিক নিয়মে কি বলা হয়েছিল? প্রথম নিয়মে প্রথম তত্ত্বের পরমাণু দ্রব্যমান এবং 3 নম্বর তত্ত্বের পরমাণু দ্রব্যমানের যোগের যে গড় হয়, সেই গড় যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 3 নম্বর, মানে সরি, দ্বিতীয় নাম্বার তত্ত্বের ওজন হবে। ঠিক আছে, মানে ধরো 1, 2, 3, তিনটা তত্ত্ব আছে, এই তত্ত্বের দ্রব্যমান আর এই তত্ত্বের দ্রব্যমানের যে গড় হবে সেটা হবে এই 2 নম্বর তত্ত্বের দ্রব্যমান। দ্রব্যমান মানে কি? ভর আর কি। ঠিক আছে, তো নিউল্যান্ডের অক্টেভ নিয়ম জেনে নিলাম কত ছিল, ক্যালসিয়াম অবধি লাগু হয়। ঠিক আছে, চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন। বলছে ওয়াশিং সোডার এক অণুতে কতটি জলের অণু থাকে? ওয়াশিং সোডা যে আমাদের বলে কাকে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ওই যে একটু আগে বললাম না সাবানও তো কার্বনেট, সোডিয়াম কার্বনেট। যেগুলোতে ফেনা হয় সেগুলো সবই সোডিয়াম কার্বনেট। আর ওয়াশিং সোডা কি, যেগুলো আমরা সার্ফ ডিটারজেন্ট যেগুলো ব্যবহার করি সেটাকেই ওয়াশিং সোডা বলে। ওয়াশিং সোডার ফর্মুলা কি? NO2CO3, তাই তো?
NO2CO3 ডট 10H2O, এটা হচ্ছে ওয়াশিং সোডার ফর্মুলা। এবার দেখো তো কি বলেছে প্রশ্ন বলছে ওয়াশিং সোডার এক অণুতে কতটি জলের অণু থাকে। জলের কতটি অণু আছে? 10টি। অ্যান্সার কত হবে? 10টি। চলো, এই ছিল তোমাদের 20টা কোশ্চেন। ঠিক আছে, জানি না ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো জানাবা, আর যদি কিছু আমাকে চেঞ্জ করতে হয় সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তাহলে আমি তোমার পরবর্তী ভিডিওতে সেইভাবে তোমাদের মতো করে ভিডিও বানাবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।